আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। চারগাছ এনআইবিএ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ক্লাসে প্রবেশ করলেই বুঝতে পারবো আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারগাছ এনআইবিএ ডিগ্রি কলেজ। বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী, অধ্যায় চতুর্থ, পাঠের শিরোনাম বাংলা কোম্পানি ও উপনিবেশন শাসন। পাঠ্যাংশ: ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পাঠ পরিচিতি: আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে এবং খাতা কলম নিয়ে বসবে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলা কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি তা ব্যাখ্যা করতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ বর্ণনা করতে পারবে। দ্বৈত শাসন কি এর ফলাফল ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে। ধন সম্পদে ভরপুর ও সমৃদ্ধশালী এক জনপদের নাম ভারতীয় উপমহাদেশ। প্রাচীনকাল থেকেই উপমহাদেশের অতুলনীয় প্রাকৃতিক সম্পদ বিভিন্ন দেশ ও জাতিকে আকৃষ্ট করে। ফলে প্রাচীন আরবীয় বণিকগণ ভারতবর্ষের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীকালে ইউরোপীয় বণিকগণ ভারতীয় পণ্যসমূহ আরবীয় বণিকদের নিকট হতে ক্রয় করে ইউরোপের বাজারে বিক্রি করত। তখন থেকে উপমহাদেশের ধনসম্পদ ঐশ্বর্যের প্রতি ইউরোপীয় বণিকদের লোলুপ দৃষ্টি পড়ে। 1498 খ্রিস্টাব্দে 27 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূল সন্নিকটে কালিকট বন্দরে পৌঁছান। পর্তুগিজরাই প্রথম ভারতে আগমন করে একচেটিয়া বাণিজ্য করার সুবিধা লাভ করে। পর্তুগিজদের সাফল্যে ইউরোপের অন্যান্য দেশের বণিকগণ ভারতের বাণিজ্য করতে সচেষ্ট হয়। ফলে ইউরোপীয় বণিকদের মধ্যে ভারতের প্রাধান্য প্রতিষ্ঠায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ওলন্দাজ, ডেনমার্ক, ডেনিশ অব দ্য ডেনমার্কের অধিবাসী যারা ফরাসি, ইংরেজ প্রভৃতি ইউরোপীয় জাতিগুলো ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। বাংলায় মুসলমানদের আগমন। বাংলায় সুপ্রাচীন কাল থেকে এই উপমহাদেশে অন্যতম সমৃদ্ধ অঞ্চল। 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির বাংলা জয়ের ফলে এ অঞ্চল মুসলিম শাসনাধীনে
আসে। 1206 খ্রিস্টাব্দে দিল্লির সালতানাত প্রতিষ্ঠার পর বাংলা দিল্লির একটি প্রদেশ পরিণত হয়, কিন্তু দূরত্ব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলা দিল্লি কর্তৃত্ব কখনই সুদৃঢ় হয়নি। ফলে প্রায় সময় বাংলার শাসকগণ দিল্লির বিরুদ্ধে স্বাধীনচেতা ঘোষণা করতেন। ফখরুদ্দীন মুবারক শাহ প্রথম দিল্লির অধীনতা অস্বীকার করে পূর্ববঙ্গে স্থায়ীভাবে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন 1338 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা উপরে দুটি ছবি দেখতে পাচ্ছি, আলাউদ্দিন হোসেন শাহ আর একজন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তবে অনুসরণ করে শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে 1576 খ্রিস্টাব্দে পর্যন্ত 4টি রাজবংশের বাংলা শাসন করে। ইলিয়াস শাহী বংশ 1342 খ্রিস্টাব্দে থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত, হাবশি বংশ 1487 খ্রিস্টাব্দ থেকে 1493 খ্রিস্টাব্দ পর্যন্ত, হোসেন শাহী বংশ 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, কররানী বংশ 1564 খ্রিস্টাব্দ থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1576 খ্রিস্টাব্দ রাজমহলের যুদ্ধে দাউদ খান কররানীকে পরাজিত করে সম্রাট আকবর বাংলার মুঘল শাসনের গোড়াপত্তন করেন। তবে 1610 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার মুঘল কর্তৃত্ব সুদৃঢ় হয়। এ সময়ে 12 ভূঁইয়া নামে স্বাধীনচেতা প্রভাবশালী ভূ স্বামীদের চূড়ান্তভাবে পরাজিত করে মুঘলরা বাংলাকে অন্যতম সুবা বা প্রদেশে পরিণত করে। 1716 খ্রিস্টাব্দ পর্যন্ত মুর্শিদ কুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হলে মোগল নিয়ন্ত্রণের অবসান ঘটে। তার উত্তরসূরি শাসকেরা বাংলায় স্বাধীন শাসন যুগের সূচনা করে। বাংলার ইতিহাসে এই শাসনকালকে নবাবী যুগ নামে অভিহিত করা হয়। কেন্দ্রীয় মুঘল সরকারের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করলেও নবাবদের শাসনাধীন বাংলা ছিল ব্যতিক্রম। এ সময়ে বাংলার সমৃদ্ধিকে ইউরোপের উন্নত দেশের সাথে তুলনা করেন। নবাবী যুগের বাংলা সম্পদের প্রতি লোভাতুর দৃষ্টি পড়ে ইউরোপীয় বণিকদের প্রতি। (1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের জয়লাভ ও উপনিবেশিক শাসনের ভিত্তি রচনা করে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়ের ফলে কোম্পানি দেওয়ানি লাভ করে। কোম্পানির শাসন চলে দীর্ঘ 100 বছর। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে প্রত্যক্ষ ব্রিটিশ উপনিবেশিক শাসন শুরু হয়, যা 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও জাতীয়বাদী মনোভাব জোরদার হয় এবং স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পায়। বিংশ শতকের মাঝামাঝি সময়ে স্বাধীনতা আন্দোলন তুঙ্গে উঠলে 1947 সালের 14 ও 15 আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদয় ঘটে। ভারতবর্ষ ভ্রমণ ও বাণিজ্যের আগ্রহ। 1591 খ্রিস্টাব্দে র্যালফ ফিচ নামক একজন ইংরেজ নাবিক ভারতবর্ষ ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। তার নিকট এদেশের অতুলনীয় ধন সম্পদের বর্ণনা শুনে ইংরেজরা এই অঞ্চল বাণিজ্য করার আগ্রহ পোষণ করে। ফলে বেশ কিছু কোম্পানি একত্রিত হয়ে রানী এলিজাবেথের নিকট ভারতবর্ষের বাণিজ্যের অনুমতি প্রার্থনা করে। প্রথম দিকে তিনি অনুমতি না দিলেও পরে
1591 খ্রিস্টাব্দে 10 এপ্রিল রানীর অনুমতি নিয়ে 3টি জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে ভারত যাত্রা করেন। 1599 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর ব্রিটিশ বণিকদের একটি বৃহৎ দল একত্রিত হয়ে একটি যৌথ কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এরপর 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত 31 ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথের এই কোম্পানিকে প্রাচ্যের বাণিজ্য করার সনদ প্রদান করে। নিশ্চয় রানী এলিজাবেথ। কোম্পানি গঠন। জন ওয়াটসন ও জর্জ হোয়াইটস হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম প্রধান উদ্যোক্তা। দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অব দ্য মার্চেন্টস অব লন্ডন ট্রেনিং ইন অব দ্য ইস্ট ইন্ডিয়া। প্রাচ্য দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য গঠিত এই সংগঠনটি পরবর্তীকালে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে। এর শেয়ার হোল্ডার ছিল 218 জন। রানী এলিজাবেথকে কোম্পানির অংশীদার করা হয়। এই কোম্পানির লোগোতে EIC ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিপিবদ্ধ করা হয়। উনি হচ্ছে জন ওয়াটস আর উনি হচ্ছে জর্জ হোয়াইটস। মুঘল রাজদরবারে কোম্পানির আগমন। ইংরেজরা এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাণিজ্য করার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যান। 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স এই কোম্পানির প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি দিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। 1612 খ্রিস্টাব্দে কোম্পানির সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রু ইংল্যান্ড রাজার দূত রূপে জাহাঙ্গীরের রাজসভায় আসেন। তার মাধ্যমে ইংরেজ বণিকরা আগ্রা, আহমদাবাদ এবং ব্লুচে কুঠি স্থাপন অধিকার লাভ করে। আমরা এখানে তিনজনের পরিচয় দেখতে পাচ্ছি: উইলিয়াম হকিন্স, সম্রাট জাহাঙ্গীর, রাজা জেমস। উনি হচ্ছে টমাস রো। বাংলায় ইংরেজ আধিপত্য। আমরা এখানে দেখতে পাচ্ছি সম্রাট আওরঙ্গজেব, জব চরনিক, রাজা উইলিয়াম, শায়েস্তা খান। 1680 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব পণ্যদ্রব্যের উপর 2 টাকা শুল্ক এবং 1.5 টাকা জিজিয়া কর ধার্য করলে ইংরেজরা তা দিতে অস্বীকার করে। এই অবস্থায় 1686 খ্রিস্টাব্দে শায়েস্তা খান হুগলি সহ অন্যান্য দুর্গ থেকে ইংরেজদের বিতাড়িত করে। অবশেষে 1690 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষের সাথে সম্রাট আওরঙ্গজেবের এক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জব চার্ন বাংলাদেশে প্রত্যাবর্তন করে। সে বছরই তিনি সুতান্ত্রী, কালিকট ও গোবিন্দপুর 3টি গ্রাম ক্রয় করে সেখানে কলকাতা শহরের গোড়াপত্তন করেন। 1700 খ্রিস্টাব্দে রাজা উইলিয়ামের নাম অনুসারে কলিকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। কথিত আছে যে ইংরেজ চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন মুঘল সম্রাট ফুরুকশিয়ারকে কঠিন পীড়া থেকে রক্ষা করলে সম্রাট সন্তুষ্ট হয়ে কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে মাত্র 3000 টাকার বিনিময়ে পুরা বাংলার বাণিজ্য করার সুযোগ দান করেন। এছাড়া কলিকাতার অন্তর্বর্তী কতগুলো গ্রাম ইংরেজদের অধীনে দেওয়া হয়। বাংলার নবাব শাহ সুজা
আলীবর্দী ও ইংরেজদের বিশেষ সুবিধা প্রদান করেন। পরবর্তীকালে নবাব সিরাজউদ্দৌলার আমলে ইংরেজগণ ব্যাপক ক্ষমতাশালী ও আগ্রহী হয়ে ওঠে। ক্রমে ইংরেজরা কাশিমবাজার, পাটনা, হুগলি সহ প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুটির স্থাপন করেন। উনি হচ্ছে চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন ফরুকশিয়ার। মুর্শিদ কুলি খানের সাথে সংঘর্ষ। উনি হচ্ছে মুর্শিদ কুলি খান। বাংলার সুবাদার মুর্শিদ কুলি খান প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন। তিনি বিদেশি হস্তক্ষেপ পছন্দ করতেন না। তার আমলে ইংরেজরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করা থেকে বঞ্চিত হয়। কিছু মুসলিম জমিদার নিয়মিত রাজস্ব আদায় করতে ব্যর্থ হয় তাদের জমিদারি কেড়ে নিয়ে হিন্দুদের দেওয়া হয়। এ সময়ে জমিদারি ও ব্যবসা বাণিজ্যের অভিজাত শ্রেণী হিন্দুদের খুব উন্নতি হয়। ফলে বাংলায় জমিদারিতে হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। কালক্রমে এদেশে একটি হিন্দু অভিজাত শ্রেণী গড়ে ওঠে। মুর্শিদ কুলি খান মনে করতেন যে হিন্দুরা মুসলমানদের চেয়ে রাজকার্যে অভিজ্ঞ এবং দক্ষ। নবাব সুজাউদ্দিনের আমলেও বহু হিন্দু উচ্চ পদ লাভ করেছিল। জগৎ শেঠ, যশোবন্ত সিংহ, রাজবল্লভ, নন্দলাল সহ অনেকেই দায়িত্বপূর্ণ পদে তখনকার সময় নিযুক্ত হয়েছিলেন। নবাব আলীবর্দী খানের নীতি। নবাব আলীবর্দী খানও হিন্দুদের প্রীতির চোখে দেখতেন। তার শাসন আমলেও হিন্দুরা দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, কিন্তু এত সত্ত্বেও অভিজাত শ্রেণী হিন্দুরা মুসলিম শাসনকে শ্রদ্ধার চোখে দেখত না। সুচতুর ইংরেজরা উপলব্ধি করেছিল এদেশে স্থায়ী সফলভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য রাজনীতিতে কর্তৃত্ব স্থাপন করতে হবে এবং অভিজাত শ্রেণী হিন্দুদের হাতে নিতে হবে। দূরদর্শী নবাব মারাঠাদের আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করার জন্য ইংরেজ কোম্পানিকে বাণিজ্যের অনুমতি প্রদান করলেও দুর্গ নির্মাণের অনুমতি দেননি। কিন্তু অভিজাত শ্রেণী হিন্দুদের সাহায্য শক্তি সঞ্চয় করে আলীবর্দী খানের জীবন দশাতেই ইংরেজরা তার আদেশ লঙ্ঘনে দৃষ্টায় দেখায়। ফলে শুরু হয় যুদ্ধ, পলাশী যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের দৌহিত্র। তার পিতার নাম জৈনুদ্দিন আহমদ খান এবং মাতা আমিনা বেগম। 1733 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1756 খ্রিস্টাব্দে 10 এপ্রিল মাত্র 23 বছর বয়সে তিনি বাংলা, বিহার, ওড়িশার নবাব হিসাবে সিংহাসনে আরোহণ করেন। এ সময় ইংরেজ ষড়যন্ত্র রাজপ্রাসাদে প্রবেশ করে এবং এর চূড়ান্ত পরিণতি হলো পলাশীর যুদ্ধ। ইংরেজরা ছিল ষড়যন্ত্রকারী এবং নায়ক ছিল মীর জাফর। এর সঙ্গে যোগ দিয়েছিল কিছু অভিজাত শ্রেণী ও হিন্দু রাজন্যবর্গ কর্মচারী। শওকত জং, ঘসিটি বেগম, রাজবল্লভ ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইংরেজরা নবাবকে সম্মান স্বরূপ উপঢৌকন প্রেরণের অনীহা, দুর্গ নির্মাণ, নবাবের আদেশ অমান্য, দস্তকের অপব্যবহার এবং নবাবের ফরমান আগ্রহ প্রভৃতি কারণে ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ আবশ্যকীয় হয়ে পড়ে। পলাশীর চিত্র। এই অবস্থায় নবাব প্রথমে কাশ্মীর, কাশিমবাজার, কুটি, পরে কলকাতা আক্রমণ ও অধিকার করে নেয়। এ সময় অন্ধকূপ হত্যার অভিযোগ উত্তেজনা ছড়িয়ে ইংরেজরা কলকাতা দখল করে। এরূপ পরিস্থিতিতে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, উর্মিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ স্বার্থন্বেষী ব্যক্তি নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়।
ইংরেজরা মীর জাফরকে বাংলার মসনদে বসানোর প্রতিশ্রুতি দেয়। ইংরেজদের বিশ্বাসঘাতকতা ও প্রতারণার কারণে ভাগীরথী নদীর তীরে পলাশীর আক্রমণ কাননে 1757 সালের 23 জুন এক যুগান্তকারী যুদ্ধ সংঘটিত হয়। মীর জাফর ও রায় দুর্লভের চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলা 5000 সৈন্য নিয়ে ইংরেজদের মাত্র 3000 সৈন্যের নিকট পরাজিত ও নিহত হলে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের মতো অস্তমিত হয়। রশিদি বেগম এবং মীর জাফর। বক্সারের যুদ্ধের চিত্র। বক্সারের যুদ্ধ মীর কাসেম। বক্সারের যুদ্ধ। পলাশী বিজয়ের পর ইংরেজরা মীর জাফর আলী খানকে ক্রীড়ানক হিসেবে বাংলার মসনদে বসান। তবে তিনি ইংরেজদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যর্থ হলে ষড়যন্ত্রের অভিযোগে তাকে পদচ্যুত করে। তৎস্থলে তারই জামাতা মীর কাসেমকে 1760 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বাংলার মসনদে বসান। তিনি ইংরেজদের সকল দাবি পূরণ করে অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করার চেষ্টা করেন। স্বাধীনচেতা মীর কাসেম রাজধানী স্থানান্তর, সেনাবাহিনী শক্তিশালীকরণ, রাজবল্লভ জগৎ শেঠকে বন্দী করলে ইংরেজরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মীর কাসেম 1763 খ্রিস্টাব্দে উদয় নালার যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম অথবা তিনি অযোধ্যায় নবাব সিরাজউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে যৌথ বাহিনী গঠন করে যুদ্ধ ঘোষণা করে। 1764 খ্রিস্টাব্দে বিহারে বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নিকট যৌথ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। বক্সারের যুদ্ধের পর মীর জাফর পুনরায় নবাব হন এবং তার ক্ষমতা আরো সীমিত করা হয়। অযোধ্যায় ও দিল্লির সম্রাটগণ ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। মোট কথা, বাংলার স্বাধীনতা আশা বক্সারের যুদ্ধের পরাজয়ের মাধ্যমে প্রায় 200 বছরের জন্য ভুলুণ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ। ইংরেজগণ 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধ এর জয়লাভের মাধ্যমে বাংলার শাসন ব্যবস্থার প্রধান নিয়ামক হিসাবে আবির্ভূত হয়েছিল এবং 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত বক্সারের যুদ্ধে মীর কাসেমের পরাজয়ের ফলে বাংলায় প্রকৃতপক্ষে ইংরেজদের হাতে চলে যায়। মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থা নিজামত সামরিক, বেসামরিক এবং প্রশাসনিক, দেওয়ানি রাজস্ব এবং প্রশাসন এই দুটি ভাগে বিভক্ত ছিল। লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে পৃথক চুক্তি সম্পাদন করে সম্রাটের সাথে সম্পাদিত এলাহাবাদ চুক্তি মোতাবেক সম্রাট এলাহাবাদ, কারা জেলা এবং বার্ষিক 26 লক্ষ টাকা রাজস্ব প্রাপ্তির বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি সনদ প্রদান করে। এ বাবদ কোম্পানি বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এ শর্তপূর্ণ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের ফলে কি ঘটল? কোম্পানি দেওয়ানি লাভ তাদের বাণিজ্যিক মুনাফা বৃদ্ধি করলেও বাংলার অর্থনীতি ও রাজনীতির জন্য তা ছিল ধ্বংসাত্মক। কারণ এই ব্যবস্থার ফলে নবাব হয়ে পড়লেন কোম্পানির শোষণভুক্ত ক্ষমতাহীন ব্যক্তিরা। রবার্ট ক্লাইভের দেওয়ানি লাভ
কোম্পানির জন্য শুধু লাভজনকই হয়নি, তারা দেওয়ানির মাধ্যমে এদেশের ব্যবসা বাণিজ্য, শুল্ক এবং অর্থনীতি তথা রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করার বৈধ অধিকার লাভ করে। এটা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক পরম বিজয় বলা যায়। বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে পাচার হওয়ার সেখানে শিল্প বিপ্লবের ক্ষেত্রেও প্রস্তুত হয়। অন্যদিকে বাংলার অর্থনীতিতে মহা অরাজকতা নেমে আসে, যার চূড়ান্ত পরিণতি 1770 খ্রিস্টাব্দে বাংলা 1176 খ্রিস্টাব্দে মহা দুর্ভিক্ষ বা ছিয়াত্তরের মনন্তর। দ্বৈত শাসন। 1764 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ প্রবর্তিত এক অভিনব অদ্ভুত শাসন কাঠামো হলো দ্বৈত শাসন। দ্বৈত শাসন মানে দুই জনের শাসন, অর্থাৎ নবাব আর কোম্পানির শাসন। কোম্পানি দেওয়ানি লাভের পর ক্লাইভ দেখলেন যে রাজস্ব আদায়ের মতো পর্যাপ্ত জনবল কোম্পানির নেই। তাই ধৃত ক্লাইভ এর নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থায় নবাবের হাতে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন ব্যবস্থা পরিচালনার ভার, আর কোম্পানির হাতে থাকবে রাজস্ব আদায়ের ও সামরিক বিভাগ। কিন্তু প্রকৃতপক্ষে এই দ্বৈত শাসন নীতির ফলে প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। এক কথায় এই ব্যবস্থার নবাব হলেন ক্ষমতাহীন দায়িত্বের মালিক, আর কোম্পানি হলেন দায়িত্বহীন ক্ষমতার মালিক। ফলে শাসন ব্যবস্থায় মারাত্মক অচল অবস্থা সৃষ্টি হয় এবং জনগণের দুর্দশা চরমে পৌঁছে। ছিয়াত্তরের মনন্তর অর্থাৎ 76 সালে কোম্পানি শাসনের ফলে কি অবস্থা হয়েছিল বাংলার জনগণের? দুর্ভিক্ষ, মহামারী, খাদ্যের অভাবে শত শত মানুষ রাস্তায় পড়ে মারা যাচ্ছিল। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার সবচেয়ে ভয়াবহ কুফল ছিল 76-এর মনন্তর। 1770 খ্রিস্টাব্দে তখন বাংলা ছিল 1176 সন। অনাবৃষ্টির কারণে কৃষকরা কোন রকম ফসল উৎপাদন করতে পারেনি। অপরদিকে কোম্পানির রাজস্ব কর্মচারীদের সীমাহীন দুর্নীতি এবং অত্যাচার ও নির্যাতনের ফলে কৃষকেরা মারাত্মক বিপর্যয়ের মাঝে পড়ে। অর্থাৎ দ্বৈত শাসনের কারণে কৃষি ও শিল্প ক্ষেত্রের চরম অবনতি ঘটে। এর ফলে দেখা দেয় ইতিহাসের এক নির্মম ভয়াবহ মানব সৃষ্ট দুর্ভিক্ষ, যা 76-এর মনন্তর নামে বেশি পরিচিত। এ দুর্ভিক্ষ বাংলার সন 1176 সনে সংঘটিত হয় বলে ইহাকে 76-এর মনন্তর বলা হয়। এই ভয়াবহ মহা দুর্ভিক্ষে বাংলার প্রায় 1 কোটি মানুষ খাদ্যের অভাবে করুণভাবে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা। তবে ইংল্যান্ডের কৃষ্ণ মরকের মতো 76-এর মনন্তর ছিল ভয়ঙ্কর সর্বনাশ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে বহু কৃষক মারা যায় এবং অনেকেই ভিটে মাটি ছাড়া হওয়া না যাই প্রথা অনুসারে তাদের খাজনার দায়িত্ব পড়ে জীবিত কৃষকের উপর। এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অনেক কৃষক জমির সত্ত্ব ছেড়ে পাইকে পরিণত হয়। তীব্র শোষণের শিকার অসহায় কৃষক ও সাধারণ মানুষের বিদ্রোহ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যা পরবর্তীকালে ব্যাপক আন্দোলনের রূপ ধারণ করে। দ্বৈত শাসনের বিলোপ। দ্বৈত শাসন ব্যবস্থা ইংরেজ কোম্পানির অবহেলা, নির্যাতন, নিপীড়নের কাহিনী ব্রিটিশ পত্রপত্রিকায় প্রকাশিত হলে ব্রিটিশ নাগরিকগণ এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়ে।
তুমুল বিতর্কের মুখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামগ্রিকভাবে দেশের শাসনভার স্বহস্তে গ্রহণ করে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যগণ সুপারিশক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসকদের নিয়ন্ত্রণ করার জন্য আইন করা হয়। এভাবে ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের মৃত্যু ঘণ্টা বেজে ওঠে। লর্ড ক্লাইভ। ক্লাইভের প্রকৃত নাম রবার্ট ক্লাইভ। তিনি মাত্র 19 বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি হিসেবে যোগদান করেছিলেন। তার প্রথম কর্মস্থল ছিল মাদ্রাজ। কিছুদিন পর তিনি কেরানির চাকরি ছেড়ে কোম্পানির সৈনিক পদে যোগদান করেন। 1751 খ্রিস্টাব্দে তিনি কোম্পানির ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন। তিনি সাহসিকতার সাথে ওলন্দাজদের বিরুদ্ধে দাক্ষিণাত্যের বিজয় লাভ করে ইংরেজদের রক্ষা করেন। ক্লাইভ রণনৈপুণ্য, সাহস এবং বিচক্ষণতার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজনৈতিক ক্ষমতা লাভ করে। তার কোটচালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত করেন। 1774 খ্রিস্টাব্দে 22 নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন তিনি এবং মারা যান। রবার্ট ক্লাইভ একজন সাহসী, স্থির বুদ্ধি, কর্মকৌশলী ও দৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন। নিজ ও স্বদেশের স্বার্থসিদ্ধির জন্য তার কোনো সততা, রীতি এবং বিচারবোধ ছিল না। এক্ষেত্রে তিনি যে কোনো অন্যায় সিদ্ধান্ত নিতে পিছপা হতেন না। উপমহাদেশের ইংরেজ শক্তির গোড়াপত্তনে তার অবদান অস্বীকার করার উপায় নেই। এছাড়াও দ্বিতীয় মেয়াদে ভারতের গভর্নর হয়ে আসার পর তিনি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে সংস্কার সাধন করে কোম্পানির অভ্যন্তরীণ অবস্থাপনা এবং দুর্নীতি দূর করেন। কিন্তু তার দ্বৈত শাসন এদেশে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, তার দোষ ত্রুটি থাকা সত্ত্বেও একথা স্বীকার করতেই হবে যে রবার্ট ক্লাইভ ভারত উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। তাই উপমহাদেশের ইতিহাসে রবার্ট ক্লাইভের নাম স্মরণীয় হয়ে থাকবে। আমরা ক্লাসের শেষে চলে আসছি। মূল্যায়ন: কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে বাণিজ্য করতে আসেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? বাংলার শেষ এবং স্বাধীন নবাব কে ছিলেন? বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা দেওয়ানি লাভ করেন? ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? দ্বৈত শাসনের প্রবর্তক কে? তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আরেকটি প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? ১ নম্বর হচ্ছে পর্তুগিজ বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৬৪ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে ১৭৬৫ খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত হয় কলিকাতায়। দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ। ৭৬-এর মন্বন্তর ইংরেজি ছিল ১৭৭০ খ্রিস্টাব্দ। দলীয় কাজ: এ এবং বি দল। দ্বৈত শাসন ব্যাখ্যা করো। ৭৬-এর মন্বন্তর কি ব্যাখ্যা করো। বাড়ির কাজ: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের প্রাথমিক উদ্দেশ্যাবলী চিহ্নিত করে তাদের কার্যাবলী ব্যাখ্যা করো। আল্লাহ হাফেজ। আমরা ক্লাসের শেষে চলে আসছি। সবাই বাসায় অবস্থান করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো
এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।